নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে এক পাত্র শরবতে সিরাপ আছে শতকরা 22.2/5, ওই শরবতের কত অংশে সিরাপ আছে? পাত্রে শরবতে সিরাপ আছে শতকরা কত? 22.1/5কে সরলীকরণ করলে আমরা কত পাবো? 112/5%। ঠিক আছে, তাহলে ধরি পাত্রে সিরাপ আছে হচ্ছে 100 একক, তাহলে 100 এককে সিরাপ আছে কত? 112/5 একক। তাহলে 1 এককে সিরাপ আছে কত? 112/5 ডিভাইডেড বাই 100। তাহলে এই নিচেরটা যখন ওপরে যাবে তখন গুণ হয়ে যাবে। তাহলে 112 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে হবে বাই 100। ঠিক আছে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 28/125 অংশ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো দুয়েরটা কি বলেছে, 1 ডজন পেন্সিলের দাম 72 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? 1 ডজন সমান হচ্ছে 12টা, তাহলে 12টা পেন্সিলের দাম হচ্ছে 72 টাকা। তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে 72/12 টাকা, তাহলে 8টা পেন্সিলের দাম হচ্ছে 72/12 ইন্টু 8 টাকা। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 8টা একটা পেন্সিলের দাম হচ্ছে 48 টাকা। পরে একের তিনেরটা বলেছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং পিকিউ প্যারালাল বিসি, তাহলে বিকিউপি এর মান কত? এইটা হচ্ছে ছবিটা। ঠিক আছে, এখানে এই বিকিউপি মানে এই কোণটার মান কত জানতে চেয়েছে। এবার এখানে দেখো যেহেতু 1 নম্বরের অঙ্কটা, সেই জন্যে এখানে আমি বেশি কোষে করিনি, আমি তোমাদেরকে একটু মুখে বলে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা কোণের মান হবে হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো যে এখানে এই এবিসি এর একান্তর কোণ হচ্ছে বিকিউপি, তাহলে এবিসি এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে একান্তর কোণ হিসাবে কোণ বিকিউপি এই কোণটার মান হবে 60 ডিগ্রি। তাহলে আমরা ফাইনাল উত্তরটা কি পাচ্ছি, যে কোণ বিকিউপি এর মান হবে হচ্ছে 60 ডিগ্রি একান্তর কোণ হিসাবে। এবারে একের চারটা বলেছে পাশের চিত্রে এবি ও সিডি সরলরেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ এওসি এর মান কত আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো যে কোণ ডিওবি এর বিপ্রতীপ কোণ হচ্ছে এওসি, তাহলে কোণ বিওডি এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ এওসি এর মান হবে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব কোণ এওসি এর মান হবে হচ্ছে 60 ডিগ্রি বিপ্রতীপ কোণ হিসাবে। দেখে নাও। পরে একের পাঁচেরটা বলেছে নিচের সম্পর্কটি সত্য না মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/x + y। তাহলে এটাকে সরলীকরণ করবে, তাহলে এটা সরলীকরণ করলে কী হবে? xy লসাগু হবে, তাহলে পরে হবে হচ্ছে y + x / xy। সেটা সমান কি এটা হচ্ছে? এটা হচ্ছে না, তাহলে হচ্ছে এই যে সম্পর্কটা এটা হবে হচ্ছে মিথ্যা। এবারে একের ছয়েরটা কি বলেছে, a⁴m, a⁴3m, a⁴4m এর লসাগু কত? তাহলে a⁴2m সমান আমরা কি লিখতে পারি? a⁴m ইন্টু a⁴m। a⁴3m সমান আমরা কি লিখতে পারি? a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m। a⁴4m সমান কি লিখতে পারি? a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m। এবার লসাগু মানে আমি কি জানি, আগে দেখতে হবে তিনটে বা দুটোতে যেগুলো কমন আছে সেগুলোকে আগে আমাদের কমন নিয়ে লিখে দিতে হবে, তারপর যেটা পড়ে থাকবে সেটা লিখতে হবে। তো দেখো তিনটেতেই হচ্ছে a⁴m একটা কমন আছে, লিখলাম। আর একটা a⁴m তিনটেতে কমন পাবো, সেটা লিখলাম। তারপর দুটোতে একটা a⁴m কমন পাবো, সেটা লিখলাম। তারপর যেটা পড়ে আছে আর একটা a⁴m সেটা লিখলাম। তাহলে আমার নির্ণয় লসাগু হবে হচ্ছে a⁴m। পরে দুয়েরটা দেখো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। একেরটা বলেছে x + 1 ইন্টু x + 3 ইন্টু x - 4 ইন্টু x - 6 + 24। প্রথমে আগে অঙ্কটা লিখে নিলাম। এবারে হচ্ছে x + 1 আর x - 4 এই দুটোকে এক জায়গায় আনলাম, আর x + 3 ইন্টু x - 6 এই দুটোকে এক জায়গায় আনলাম, +24 যেমন ছিল তেমন লিখে দিলাম। এবার এই দুটোর ভিতর গুণ করলাম, x এর সঙ্গে x - 4 এর একবার গুণ করলাম, আর +1 এর সঙ্গে x - 4 এর একবার গুণ করলাম। আর এখানে হচ্ছে x এর সঙ্গে x - 6 এর একবার গুণ করব, আর +3 এর সঙ্গে x - 6 এর
একবার গুণ করব, প্লাস 24 যেমন ছিল তেমন লিখলাম। এবার এক্সের সঙ্গে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে -4 গুণ করলে হয় -4x। তারপর এখানে হচ্ছে 1-এর সঙ্গে +1-এর সঙ্গে এক্স গুণ করলে হয় +1x বা এক্স, আর +1-এর সঙ্গে -4 গুণ করলে হয় -4। একইভাবে এইটা হয়েছে। এটা আশা করছি তোমরা বুঝতে পারবে। এখান থেকে কী এসছে, এক্স স্কোয়ার -6x + 3x -18 +24 যেমন ছিল তেমন লিখে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার -3x -4, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার -3x -18 +24। এবার এই এক্স স্কোয়ার -3xটাকে আমি একটা ধরে নেব, আমি এখানে এ ধরেছি। তাহলে এ ধরে লিখছি a -4 × a -18 +24, ঠিক আছে। আবার এর সঙ্গে a -18 একবার গুণ করব, আর -4-এর সঙ্গে a -18 একবার গুণ করব, +24 যেমন ছিল তেমন লিখে দেবো। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে a স্কোয়ার -18a -4a +72 +24। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি a স্কোয়ার -22a, যেহেতু বড় চিহ্নটা প্রাধান্য পায়, দেখো বড় এখানে 18-এ, তাই সেই জন্য বড় চিহ্ন হিসেবে মাইনাস হয়েছে, আর আলটিমেটলি এদের ভিতরে হচ্ছে যোগ হয়েছে, সেই হিসাবে হচ্ছে -22a +96। সেখান থেকে পাচ্ছি হচ্ছে a স্কোয়ার -16a -6a +96। এখান থেকে লিখতে পারি হচ্ছে a স্কোয়ার -16a × 6a +96। সেখান থেকে লিখতে পারি হচ্ছে a কমন নিয়ে a -16, -6 কমন নিয়ে হচ্ছে a -16। তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে a -16 × a -6। এবারে হচ্ছে a এর জায়গায় এই মানটা বসাবো, এক্স স্কোয়ার -3x। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার -3x -16 × এক্স স্কোয়ার -3x -6। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দুয়েরটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার +13x -48, এটাকে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। তাহলে অঙ্কটা লিখলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার +16 - 3 × x -48, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার +16x -3x -48। এবার এখান থেকে হচ্ছে এক্স কমন যাবে, এক্স কমন নিয়ে লিখতে পারি এক্স +16। এখান থেকে হচ্ছে -3 কমন যাবে, -3 কমন নিলে হয় এক্স +16। সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স +16 × x -3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 3-এরটা বলেছে লসাগু নির্ণয় করো, a³ -4a² + 4a, a² + a -6, a³ -8। প্রথমে আগে আমি অঙ্কটা লিখে নিলাম। তাহলে প্রথমটা লিখলাম, তাহলে সেখান থেকে a কমন যায়, a কমন নিলাম, তারপর যেগুলো পড়ে আছে সেগুলো লিখছি a² -4a + 4, আর সেখান থেকে এটা হচ্ছে তোমাদের a² -2ab + b², এই ফর্মে আছে, যেখানে এটা হচ্ছে a আর bটা হচ্ছে 2। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে a × a - b এর হোল স্কোয়ার। সেখান থেকে লিখতে পারি হচ্ছে a × a - 2 × a - 2। তারপরেরটা লিখলাম, তাই সেখান থেকে লিখতে পারি হচ্ছে a² + 3 - 2 × a - 6, ঠিক আছে। এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হয়েছে। এখানে হচ্ছে 1 কীভাবে ভজাবো, 6 থেকে 3 - 2 করলে 1 হয়, ঠিক আছে। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে a² + 3a - 2a - 6, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে a কমন নিয়ে a + 3 -2 কমন নিয়ে a + 3, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে a + 3 × a - 2। তারপরটা লিখলাম, এটা হচ্ছে a³ - b³ এর ফর্মুলা পড়বে, যেটা হচ্ছে a - b, যেখানে এটা হচ্ছে a আর bটা হচ্ছে 2। তাহলে a - 2 × a² মানে হচ্ছে a² + ab, মানে হচ্ছে a × 2 বা 2a + b² মানে হচ্ছে 2², সেই হিসাবে 4। এবারে হচ্ছে আমাদের লসাগু বের করতে হবে। আমি কি বলেছি যে লসাগু মানে হচ্ছে আগে দেখব যে 3টে বা 2টোতে যেটা কমন আছে সেটাকে আগে লিখতে হবে। তো দেখো এখানে 3 জায়গাতে হচ্ছে a - 2 পাবে, তাহলে এটা লিখে দিলাম, আর হচ্ছে যেগুলো পড়ে আছে সেগুলো লিখবো, ঠিক আছে। এখানটা একটুখানি স্টেপ জাম্প আছে, এটা একটা স্টেপ হবে, সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে a - 2, এটা 3 জায়গাতেই কমন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এটা লিখলাম। এবার ওইটা ব্যতি রেখে যেগুলো পড়ে আছে সেগুলো লিখলাম। তাহলে প্রথমটাতে পড়ে আছে হচ্ছে a - 2, সেকেন্ডটাতে পড়ে আছে হচ্ছে a + 3, আর থার্ডটাতে পড়ে আছে
এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4, ঠিক আছে। এবার এখান থেকে এইটা যেহেতু এটা দুবার আছে সেই জন্য a ইন্টু a মাইনাস 2 এর হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এ প্লাস 3, এটা হয়ে গেল আমার অ্যান্সার, এটা 3, ঠিক আছে। পরে 3-এর অথবা দেখো কি বলেছে, একই লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার কমা 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার কমা 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। তাহলে অঙ্কটা একবার লিখে নিলাম, প্রথমটা লিখলাম, তাহলে এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে, ঠিক আছে। তাহলে আমার কি করলে, এখানে কিছু নেই মানে 1 আছে, কি করলে আমার 1 আসবে, আমি যদি 2 মাইনাস 1 করি তাহলে আসবে, সেই হিসাবে করেছি এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy মাইনাস 2y স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন নিয়ে এক্স মাইনাস 2y, এখান থেকে হচ্ছে প্লাস ওয়াই কমন যায়, প্লাস ওয়াই কমন নিয়ে এক্স মাইনাস 2y, এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। পরেরটা লিখলাম, এখান হচ্ছে কী করলে 5 আসে, এখানে হচ্ছে 4 হবে, তাহলে 4কে কী করলে 5 পাবো, 4 থেকে আমি যদি 4 প্লাস 1 করি তাহলে 5 পাবো, তাহলে 2x স্কোয়ার মাইনাস ইন্টু 4 প্লাস 1 ইন্টু xy প্লাস 2y স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার। এবার এখান থেকে হচ্ছে 2x কমন যায়, 2x কমন নিয়ে বাকিটা যেটা ছিল সেটা লিখলাম x মাইনাস 2y, এখান থেকে মাইনাস ওয়াই কমন যায়, বাকিটা যেটা ছিল সেটা লিখলাম x মাইনাস 2y, আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে x মাইনাস 2y ইন্টু 2x মাইনাস ওয়াই। তারপরে যেটা ছিল সেটা লিখলাম, কী করলে হচ্ছে আমার এখানে কিছু নেই মানে 1 আসে, আমি যদি 2 মাইনাস 1 করি তাহলে 1 পাবো, তাহলে 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইন্টু xy মাইনাস ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে হচ্ছে 2x কমন যায় এই দুটো থেকে, তাহলে 2x কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি x প্লাস ওয়াই, এখান থেকে হচ্ছে মাইনাস ওয়াই কমন যায়, মাইনাস ওয়াই কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি x প্লাস ওয়াই, তাহলে ফাইনাল হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। এবার নির্ণয় লসাগু কি আগে দেখবো যে আমার 3টে বা 2টোতে যেটা কমন আছে সেটাকে আগে আমাদের লিখতে হবে। তো দেখো দুটো জায়গাতে হচ্ছে এক্স মাইনাস 2y কমন আছে, এটা একবার লিখলাম। তারপরে আবার দুটো জায়গাতে এক্স প্লাস ওয়াই কমন আছে, সেটা লিখলাম। আর দুটো জায়গাতে হচ্ছে 2x মাইনাস ওয়াই কমন আছে, সেটা লিখলাম। তাহলে আমার নির্ণয় লসাগু হচ্ছে 2x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 2y, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 4এরটা কী বলেছে, গসাগু নির্ণয় করো 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 স্কোয়ার কমা 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 10 স্কোয়ার কমা 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 স্কোয়ার। তাহলে অঙ্কটা একবার লিখলাম, প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে মানে কী করলে 13 আসে, 36 থেকে আমি যদি 9 প্লাস 4 করি তাহলে আমি 13 পাবো, তাহলে 6x স্কোয়ার মাইনাস 9 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 স্কোয়ার। এবার এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে 3x কমন যায়, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি 2x মাইনাস 3, এই দুটো থেকে হচ্ছে মাইনাস 2 কমন যায়, মাইনাস 2 কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি 2x মাইনাস 3, সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2। তারপর যেটা ছিল সেটা লিখলাম, এখান থেকে কী করলে 11 পাবো, 60 থেকে আমি যদি 15 মাইনাস 4 করি তাহলে আমি 11 পাবো, তাহলে 6x স্কোয়ার প্লাস 15 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 10 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6x স্কোয়ার প্লাস 15x মাইনাস 4x মাইনাস 10 স্কোয়ার। এবার এই দুটো থেকে কমন যাবে হচ্ছে 3x কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি 2x প্লাস 5, এই দুটো থেকে হচ্ছে মাইনাস 2 কমন যাবে, মাইনাস 2 কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি 2x প্লাস 5, তারপর ফাইনাল অ্যান্সারটা লিখছি 2x প্লাস 5 ইন্টু 3x মাইনাস 2। তারপরটা লিখলাম, তাহলে 24 থেকে কি করলে আমি 2 পাবো, আমি যদি 6 মাইনাস 4 করি তাহলে আমি 2 পাবো, তাহলে 6x স্কোয়ার প্লাস
সিক্স মাইনাস ফোর ইন্টু এক্স এ প্লাস ফোর স্কোয়ার, বা সেখান থেকে লিখতে রয়েছে সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এ মাইনাস ফোর এক্স এ প্লাস ফোর স্কোয়ার। এবার এই দুটো থেকে সিক্স এক্স কমন যায়, সিক্স এক্স কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি এক্স প্লাস এ, এখান থেকে হচ্ছে মাইনাস ফোরে কমন যায়, মাইনাস ফোরে কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি এক্স প্লাস এ। তাহলে এখান থেকে লিখতে পারছি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু সিক্স এক্স মাইনাস ফোরে। আবার দেখো এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু, এইখান থেকে আবার হচ্ছে দুই কমন যাবে, তাহলে দুই কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি থ্রি এক্স মাইনাস টু। এবার নির্ণয় গসাগু মানে হচ্ছে আমার তিনটেতেই যেটা কমন থাকবে সেটা আমাকে লিখতে হবে। তো দেখো তিনটেতেই হচ্ছে এক্স মাইনাস টু এ কমন পাবে, এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে আমার নির্ণয় গসাগু হবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো চারের অথবাটা কি বলেছে, একই গসাগু নির্ণয় করো থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার কমা এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার বি কিউব কমা নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার। তাহলে অঙ্কটা একবার লিখে নিলাম, প্রথমটা লিখলাম, তাহলে 36 থেকে কি করলে 5 পাবো, 9 মাইনাস 4 করলে আমি 5 পাবো, তাহলে থ্রি স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 ইন্টু এ বি মাইনাস 12 বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারছি থ্রি স্কোয়ার মাইনাস 9 এ বি প্লাস 4 এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এবার এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে 3 এ কমন যায়, তারপর বাকি যেটা পড়ে আছে সেটা লিখছি এ মাইনাস থ্রি বি প্লাস, এখান থেকে হচ্ছে 4b কমন যায়, 4b কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি। আমার ফাইনাল উত্তরটা হচ্ছে এ মাইনাস থ্রি বি ইন্টু থ্রি এ প্লাস 4b। পরেরটা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার কমন যাবে, স্কোয়ার কমন নিলাম, স্কোয়ার কমন নিয়ে যেটা পড়ে আছে সেটা লিখছি এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব। এবার এটা থেকে আর একটা স্টেপ লেখা যায়, এটা হচ্ছে সূত্রে পড়বে এ কিউব মাইনাস থ্রি বি এর হোল কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউব, যেখানে এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে থ্রি বি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস থ্রি বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে হচ্ছে এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে থ্রি বি, তাহলে থ্রি এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বি এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে নাইন বি স্কোয়ার, ঠিক আছে। তারপরেরটা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, তাহলে এটা আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফরম্যাটে, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে থ্রি এ আর বিটা হচ্ছে ফোর বি। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি ইন্টু থ্রি এ প্লাস ফোর বি। এবার দেখবি এই অঙ্কটাতে কোনো কিছুই কমন নেই, এবার কোনো কিছুই কমন নেই মানে সবার সাথে হচ্ছে এক তো গুণ আছে, তাহলে আমার নির্ণয় গসাগু হবে হচ্ছে এক। পরে পাঁচেরটা বলেছে সরল করো যে কোনো একটি, একেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। অঙ্কটা আগে লিখলাম, এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে, কি করলে এক আসবে, আমি যদি দুই মাইনাস এক করি তাহলে এক আসবে, আর এখানে কি করলে দুই আসবে, আমি যদি চার মাইনাস দুই করি তাহলে দুই আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এইট, এখানে কী করলে এক আসবে, ছয় থেকে আমি যদি তিন মাইনাস দুই করি তাহলে এক আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স, এখানে কী করলে তিন আসবে, আমি যদি চার মাইনাস এক করি তাহলে আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর। এবার হচ্ছে এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে এক্স কমন যায়, এক্স কমন নিয়ে লিখছি এক্স প্লাস টু, এখান থেকে হচ্ছে মাইনাস এক কমন যাবে, মাইনাস এক কমন নিয়ে লিখছি এক্স প্লাস টু, এই দুটো থেকে হচ্ছে এক্স কমন যায়, এক্স কমন নিয়ে লিখছি এক্স মাইনাস ফোর, এই দুটো থেকে হচ্ছে প্লাস টু কমন নিয়ে লিখছি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এই দুটো থেকে হচ্ছে এক্স কমন যায়, এক্স কমন নিয়ে লিখছি এক্স মাইনাস থ্রি, আর এই দুটো থেকে হচ্ছে প্লাস টু কমন যায়, প্লাস টু কমন নিয়ে লিখছি এক্স মাইনাস থ্রি, এই দুটো থেকে হচ্ছে এক্স কমন যায়, এক্স কমন নিয়ে লিখছি এক্স মাইনাস ফোর, এই দুটো থেকে হচ্ছে প্লাস ওয়ান কমন যায়, প্লাস ওয়ান কমন নিয়ে লিখছি এক্স মাইনাস ফোর। এবারে হচ্ছে এখানটায় আর একটা স্টেপ হয়, সেটা আমি তোমাদেরকে সাইডে করে দেখিয়ে দিচ্ছি। এটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই
এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4 এটা হয়। এবারে হচ্ছে যখন ভাগটাকে গুণাকারে লিখবো তখন নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে চলে আসবে, সেইটাই করেছি। এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। এবার যেগুলো একই সেগুলো কেটে গেছে, যেমন এইখানে এক্স মাইনাস 4, এখানে এক্স মাইনাস 4 ক্যান্সেল আউট হয়েছে, এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 ক্যান্সেল আউট হয়েছে। তারপর যেগুলো পড়ে আছে সেগুলো লিখে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। এবারে 5-এর 2-এরটা দেখো কি বলেছে, 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, দেখবে তোমাদের এই সেকেন্ড সামেটিভের পুরো সমাধানগুলো এক জায়গায় জড়ো করে রাখা আছে। সেখানে দেখবে মডেল 3-এর সমাধান করে দেওয়া আছে, সেখানে 3-এর 1-এর অঙ্কটা দেখবে আর এই অঙ্কটা পুরো সেম। তো সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা বুঝে করে নিও। দেখো 6-এর আগেরটা কি বলেছে, একটি ক্যাম্পে 36 জন লোকের 25 দিনের খাবার মজুদ আছে, প্রত্যেকের প্রতিদিন 0.85 কিগ্রা করে। 13 দিন ক্যাম্প চলার পর আরও 15 জন লোক এলো, প্রত্যেকে প্রতিদিন কত গ্রাম করে খাবার খেলে বাকি খাবারে আর 10 দিন ক্যাম্প চালানো যাবে। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, দিন সংখ্যা হচ্ছে দিনে, লোক সংখ্যা হচ্ছে জনে, খাবারের পরিমাণ হচ্ছে গ্রামে। তাহলে 25 মাইনাস 13 12, লোক সংখ্যা হচ্ছে 36, খাবারের পরিমাণ হচ্ছে 0.5 কিগ্রা, এটাকে আমি গ্রামে নিয়ে যাব, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 850 গ্রাম। তাহলে দিন সংখ্যা হচ্ছে 10, লোক সংখ্যা হচ্ছে 36 প্লাস 15 51, খাবারের পরিমাণ হচ্ছে হোয়াট। তাহলে দেখো আমি যদি দিন সংখ্যাকে স্থির রেখে দিই, যত বেশি লোক থাকবে তত হচ্ছে খাবারের মানে বেশি খাবার খাবে, তাহলে খাবারের পরিমাণ কম হবে, আর যত কম লোক থাকবে তত খাবার বেশি থাকবে, তাহলে খাবারের পরিমাণ বেশি থাকবে। তাহলে এই বাড়লে কমছে, কমলে বাড়ছে, এই যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। যদি লোক সংখ্যা আমি স্থির রাখি তাহলে যত কম দিন থাকবে তত খাবারের পরিমাণ হচ্ছে বেশি থাকবে, আর যত বেশি দিন থাকবে তত খাবারের পরিমাণ কম থাকবে। ঠিক আছে, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। তাহলে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে পাই হচ্ছে 850 ইন্টু 36/51 ইন্টু 12/10 গ্রাম, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 720 গ্রাম। তাহলে হচ্ছে প্রত্যেকে প্রতিদিন 720 গ্রাম করে খাবার খেলে আর 10 দিন ক্যাম্প চালানো যাবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 6-এর 2-টা কী বলেছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী এই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি? কোনো প্রতিযোগী একসঙ্গে দুটিতে নাম দেয়নি, এটা হচ্ছে কন্ডিশন। আমার টোটাল স্টুডেন্ট কত ছিল? 780। তাহলে 780 জন শিক্ষার্থীর মধ্যে 5% শিক্ষার্থী হচ্ছে 3টি বিষয়ে নাম দেয়, তাহলে 3টি বিষয়ে নাম দেওয়া শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 780 ইন্টু 5/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 39 জন। এর 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দেয়, তাহলে 100 মিটার দৌড়ে নাম দেয় কতজন? 780 ইন্টু 20/100, তাহলে 156 জন শিক্ষার্থী। ঠিক আছে, শুধু 100 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে? 156 থেকে 39 জন বাদ দেবো, তাহলে হচ্ছে 117 জন। এবার হচ্ছে 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে নাম দেয়, তাহলে 200 মিটার দৌড়ে কতজন শিক্ষার্থী নাম দিয়েছে? 780 ইন্টু 15/100, তাহলে 117 জন। তাহলে হচ্ছে শুধু 200 মিটার দৌড়ে কত নাম দিয়েছে? 3টি বিষয়ে যতজন নাম দিয়েছে আর 200 মিটার দৌড়ে যতজন বেরিয়েছে সেটা বাদ দেবো, তাই সেখান থেকে পেয়ে যাব 200 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে। ঠিক আছে, 78 জন। আর 10% শিক্ষার্থী হচ্ছে লং জাম্পে নাম দেয়, তাহলে লং জাম্পে হচ্ছে 78 জন নাম দিয়েছে, তাহলে শুধু লং জাম্পে কতজন নাম দিয়েছে? তাহলে হচ্ছে 78 মাইনাস 3টি বিষয়ে নাম দেওয়া বাদ দিয়ে দেবো, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 39 জন। তাহলে কোনো প্রতিযোগিতাতে নাম দেয়নি হচ্ছে 780 থেকে 78 প্লাস 117 প্লাস 39 প্লাস 39,
এই 78টা হচ্ছে তোমাদের এই 200 মিটার দৌড়ে নাম দেওয়ার ছাত্র সংখ্যা, ঠিক আছে। 117টা হচ্ছে 100 মিটার দৌড়ে নাম দেওয়া ছাত্র সংখ্যা, 39টা হচ্ছে লং জাম্পে নাম দেওয়া ছাত্র সংখ্যা, আর এটা হচ্ছে 3টি বিষয়ে নাম দেওয়া শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এই টোটালটা থেকে 780 বাদ দেবো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 507 জন। তাহলে 507 জন শিক্ষার্থী হচ্ছে কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়নি। এবারে 6-3টা বলেছে, রমা প্রতিদিন সাইকেলে করে স্কুলে যায়, আজ তার বেরোতে দেরি হয়েছে, তাই বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় 20% কমাতে চাইলে তার সাইকেলের গতিবেগ কত বাড়াতে হবে। ওই রমার স্বাভাবিক গতিবেগ হচ্ছে x একক, তার স্কুলে পৌঁছতে তাহলে সময় লাগে হচ্ছে t একক। তাহলে রমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কী হবে, গতিবেগ ইন্টু সময়, তাহলে x t একক। তাহলে এখন সময় 20% কমাতে চাইলে নতুন সময় কত হবে, আগের যা সময় সেখান থেকে হচ্ছে আগের সময়ের 20% বাদ দেবো, তাহলে t মাইনাস টি ইন্টু 20/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে কত 40 - 5 একক। এবার রমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে xt একক, তাহলে সুতরাং 40/5 একক সময়ে xt একক যেতে হলে নতুন গতিবেগ কত হবে, xt অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে xt ডিভাইডেড বাই 40/5, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5/4x, ঠিক আছে। এই টি কেটে যাবে আর পড়ে থাকবে হচ্ছে 5/4 ইন্টু এক্স একক। তাহলে গতিবেগ শতকরা কত বৃদ্ধি পেয়েছে, নতুন গতিবেগ থেকে হচ্ছে রমার স্বাভাবিক গতিবেগের বিয়োগফল থেকে ডিভাইডেড বাই আগের যা গতিবেগ ছিল ইন্টু 100%, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে x ডিভাইড বাই 4x ইন্টু 100%, সেখান থেকে পাচ্ছে হচ্ছে 25%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 6-4টা বলেছে, একটি জগে 1/4 অংশ জল আছে, আমি জগের অবশিষ্টাংশ সিরাপ ঢেলে ভর্তি করে 1 জগ ভর্তি সিরাপ তৈরি করলাম, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। তাহলে একটি জগে হচ্ছে 1/4 অংশ জল আছে, তাহলে অবশিষ্ট অংশে সিরাপ কত আছে, তাহলে 1 - 1/4 অংশ 3/4 অংশ, তাহলে জল ইস্টু সিরাপ করলে কত হবে 1:4:3:4, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1:3। তাহলে জলের আনুপাতিক ভাগ আর করবো, তাহলে হচ্ছে জলের পরিমাণ দিয়ে অনুপাতের টোটাল যোগফল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1/4। তাহলে সিরাপের আনুপাতিক ভাগ আর কত হবে, সিরাপের পরিমাণ আর হচ্ছে অনুপাতের টোটাল যোগফল, সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3/4। এবার জগে x একক শরবত আছে, ঠিক আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম, তাহলে x একক শরবতে সিরাপ কত আছে 3/4 ইন্টু এক্স একক, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 3x/4 একক। আর জল কত আছে 1/4 ইন্টু এক্স একক, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে x/4 একক। আবার y একক শরবতে সিরাপ কত আছে 3/4 ইন্টু y একক, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 3y/4 একক। আর জল কত আছে 1/4 ইন্টু y একক, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে y/4 একক। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট সরবতে সিরাপ কত থাকবে 3x ডিভাইড বাই 4 মাইনাস 3y ডিভাইড বাই 4 একক। আর জল কত থাকবে হচ্ছে x/4 মাইনাস y/4 একক, ঠিক আছে। তাহলে আবার জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ হচ্ছে এইটার সাথে y যোগ হবে, তাহলে x/4 মাইনাস y/4 প্লাস 4, তাহলে শর্তানুসারে লিখতে পারি হচ্ছে x/4 মাইনাস y/4 প্লাস y, এইটা ডিভাইডেড বাই হচ্ছে এই যে সিরাপের পরিমাণটা ছিল 3x ডিভাইড বাই 4 মাইনাস 3y/4, সেটা ইজুকাল টু 2/1, সেখান থেকে লিখতে পারি হচ্ছে x/4 মাইনাস y/4 প্লাস y ইজুকাল টু 6x ডিভাইড বাই 4 মাইনাস y মাইনাস 6y ডিভাইড বাই 4, সেখান থেকে লিখতে পারি হচ্ছে x মাইনাস 6x ডিভাইড বাই 4 ইজুকাল টু y মাইনাস 4y মাইনাস 6y ডিভাইড বাই 4, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে মাইনাস 5x ডিভাইড বাই 4 ইজুকাল টু মাইনাস 9y ডিভাইড বাই 4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এই মাইনাস মাইনাস কেটে যাবে আর 4 কেটে যাবে, তাহলে 5x ইজুকাল টু 9y, বা সেখান থেকে লিখতে পারি y ইজুকাল টু 5x ডিভাইড বাই 9। তাহলে ওই শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত হবে হচ্ছে 2:1। দেখো 5এরটা কি বলেছে, দুটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3 এবং বোতল দুটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে,
বোতল দুটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 1:2। প্রথম বোতলের 1/3 অংশ দ্বিতীয় বোতলের 1/2 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে? তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত হচ্ছে 5:3। তাহলে ধরি প্রথম বোতলের আয়তন হচ্ছে 5x লিটার, দ্বিতীয় বোতলের আয়তন হচ্ছে 3x লিটার, তৃতীয় বোতলের আয়তন হচ্ছে 2x লিটার। তাহলে এখন প্রথম বোতলের আয়তনের 1/3 অংশে ফিনাইলের পরিমাণ কত হবে? 5x ইন্টু 1/3 ইন্টু 2/5 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x ডিভাইড বাই 3 লিটার। আর জলের পরিমাণ কত হবে? 5x ইন্টু 1/3 ইন্টু 3/5 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x লিটার। তাহলে দ্বিতীয় বোতলের আয়তনের 1/2 অংশে ফিনাইলের পরিমাণ কত হবে? 3x ইন্টু 1/2 ইন্টু 1/3 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x/2 লিটার। আর জলের পরিমাণ কত হবে? 3x ইন্টু 1/2 ইন্টু 2/3 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x লিটার। তাহলে তৃতীয় বোতলের আয়তনের 2/3 অংশে ফিনাইলের পরিমাণ কত হবে? 2x ইন্টু 2/3 ইন্টু 1/4 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে x/3 লিটার। জলের পরিমাণ কত হবে? 2x ইন্টু 2/3 ইন্টু 3/4 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে x লিটার। তাহলে নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ কত হবে? 2x/3 প্লাস x/2 প্লাস x/3 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 3x/2 লিটার। এটা হচ্ছে ফিনাইলের পরিমাণ। এবার হচ্ছে জলের পরিমাণ কত হবে? x প্লাস x প্লাস x লিটার, তার মানে হচ্ছে 3x লিটার। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে? 3x/2:3x, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 1/2:1, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 1:2। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে হচ্ছে 1:2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 7-এর কি বলেছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে প্রমাণ করে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। তো এটা তোমাদের বইয়ের 75 নম্বর পাতায় আছে, উপপাদ্য নম্বর 1। পরে দুয়েরটা বলেছে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় সমান হবে। দেখো এটা তোমাদের বইয়ের 92 পাতায় আছে, উপপাদ্য নম্বর 4, দেখে নাও। পরে 7-এর 3-এরটা বলেছে প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান। তো এটা তোমাদের বইয়ের 145 নম্বর পাতায় আছে, উপপাদ্য নম্বর 7, দেখে নাও। পরে 8-এরটা বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করো যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এই ছবিটা আঁকবে। প্রদত্ত মানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? এবি ও সিডি, এবি আর সিডি এই দুটো সরলরেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এও সমান ওবি আর হচ্ছে সিও সমান হচ্ছে ওডি। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এসি আর বিডি এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল, মানে এসি প্যারালাল বিডি। প্রমাণ তাহলে ত্রিভুজ এওসি আর ত্রিভুজ বিওডি এই দুটো থেকে কি পাই? এও ইজ ইকুয়াল টু ওবি, এটা প্রদত্ত মানে আমাদের দেওয়া ছিল, আর সিও ইজ ইকুয়াল টু ওডি এটাও আমাদের দেওয়া ছিল। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে কোণ এওসি আর কোণ বিওডি, কেন না এরা হচ্ছে বিপ্রতীপ কোণ হিসাবে সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওডি, কেন না এরা হচ্ছে বাহু কোণ বাহু সর্বসমতার শর্ত অনুসারে। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এসি ইজ ইকুয়াল টু ডিবি বা বিডি, যা হোক লিখতে পারে। তাহলে সেখান থেকে লিখতে পারি কোণ সি এ ও ইজ ইকুয়াল টু কোণ ও বিডি, মানে এই কোণটা আর এই কোণটা সমান, কেন না হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও কোণ। বা সেখান থেকে লিখতে পারি কোণ সি এ বি এই কোণটা ইজ ইকুয়াল টু কোণ এ বিডি এই কোণটা, কিন্তু এরা হচ্ছে একান্তর কোণ, কেন না যেহেতু এসি প্যারালাল হচ্ছে ডিবি। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। আবার এসিবিডি এই যে চতুর্ভুজটা আছে এর হচ্ছে এসি ইজ ইকুয়াল টু ডিবি,
এসি ইজ ইকুয়াল টু ডিবি এবং এসি প্যারালাল হচ্ছে ডিবি। অনুরূপভাবে বলতে পারি যে অপর বিপ্রতীপ বাহু দুটিও সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ হচ্ছে এডি প্যারালাল হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি প্রমাণ করে দিতে পারছি যে এসিবিডি একটি সামান্তরিক, প্রমাণিত। পরে 8-এর 2-টা বলেছে এবি সরলরেখাংশের এ ও বি বিন্দুতে এবি সরলরেখাংশের বিপরীত পাশে কোণ বিএএক্স ও কোণ এবিওয়াই দুটি সমান কোণ। প্রমাণ করে যে কোণ বিএএক্স এবং কোণ এবিওয়াই এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল। তো দেখো এখানে প্রদত্ত এবি সরলরেখাংশের এ ও বি বিন্দুতে এবি সরলরেখাংশের বিপরীত পাশে হচ্ছে কোণ বিএএক্স আর কোণ এবিওয়াই, এই দুটো যে কোণ আছে এই দুটো হচ্ছে সমান কোণ। তাহলে সেখান থেকে লিখতে পারি যে কোণ বিএএক্স ইজ ইকুয়াল টু কোণ হচ্ছে এবিওয়াই। তাহলে হচ্ছে এসি ও বিডি যথাক্রমে কোণ, এই এসি আর এই বিডি এরা কি, এই কোণদের হচ্ছে সমদ্বিখণ্ডক। কোণ বিএএক্স আর কোণ এবিওয়াই এর সমদ্বিখণ্ডক। আমাদের প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, এসি প্যারালাল বিডি, এসি প্যারালাল বিডি এই দুটো হচ্ছে প্যারালাল, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ কোণ বিএএক্স ইজ ইকুয়াল টু কোণ এবিওয়াই। ঠিক আছে, তাহলে সেখান থেকে লিখতে পারি যে হাফ কোণ বিএএক্সের হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কোণ এবিওয়াই। ঠিক আছে, তাহলে সেখান থেকে লিখতে পারি কোণ বিএসি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ এবিডি, কিন্তু এরা একান্তর কোণ, সেই জন্য হচ্ছে এসি প্যারালাল হচ্ছে বিডি। 8-এর 3-টা দেখো বলেছে প্রমাণ করো একটি কোণ অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখবে সেকেন্ড সামেটিভের সমস্ত মডেলগুলোর সমাধান করে রাখা আছে। সেখানে মডেল 2-এ চলে যাবে, দেখবে 8-এর 1-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। পরে 8-এর 4-টা বলেছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের স্থূলকোণের পরিমাপ সূক্ষ্মকোণের পরিমাপের 3 গুণ। ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ লেখো। তোমাদেরকে এই প্রয়োগটাই দিয়েছে, এই লেখাটাকে খালি একটুখানি ঘুরিয়ে দিয়েছে, বাকি সব সেম। এটা আমি আগে বুঝিয়ে করে দিয়েছি, সেই জন্য আমি আর তোমাদেরকে এখানে বোঝাচ্ছি না, তোমরা খালি এটা দেখে নাও। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের মডেল সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।